আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন আগামী কয়েক মাসের মধ্যে তার দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। স্থানীয় সময় বুধবার ফ্রান্স 5 টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে আগামী জুনে একটি জাতিসংঘের সম্মেলন হবে। সৌদি আরবের সঙ্গে ফ্রান্স এই সম্মেলনের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। এই সম্মেলনে ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে চান তিনি। ম্যাক্রন বলেন, স্বীকৃতির বিষয়ে আমাদের অবশ্যই এগোতে হবে, কয়েক মাসের মধ্যেই আমরা এটা করতে চাই। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফিলিস্তিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ফ্রান্সের স্বীকৃতির বিষয়টি ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা ও দুই রাষ্ট্র সমাধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা সঠিক পথে এগোনোর একটি পদক্ষেপ হবে। তবে ফ্রান্স সরকারের এই পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে যে কোনো একতরফা স্বীকৃতি হামাসের হয়ে ভূমিকা রাখবে। জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 146টি ফিলিস্তিনকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে গত বছর ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া, স্লোভানিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামাস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জামাইকা ও বার্বাডোস। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ না হওয়ার কারণে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে না এবং জাতিসংঘের সদস্য হতেও পারছে না। এক্ষেত্রে নিরাপত্তা পরিষদের প্রস্তাব উঠলেও যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ভেটো ক্ষমতার কারণে সেটি পাশ হওয়া সম্ভব নয়। গাজায় অভিযান চালিয়ে যেতে আপত্তি জানানোয় ইসরায়েলি বিমান বাহিনীর 970 জন পাইলট, কর্মকর্তা ও সেনা সদস্যকে বহিষ্কারের হুমকি দিয়েছে বাহিনীর কমান্ডাররা। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক হারেজ। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিমান বাহিনীর শীর্ষ কমান্ডার বারবার গাজায় সামরিক অভিযানে আপত্তি এবং এই অভিযান বন্ধের দাবি জানিয়ে একটি চিঠি গিয়েছে এবং তাতে এই 970 জনের স্বাক্ষর রয়েছে। এই স্বাক্ষরকারীদের মধ্যে নিয়মিত স্টাফদের পাশাপাশি রিজার্ভ পাইলট ও সেনা সদস্যরাও আছেন। সূত্রের বরাত দিয়ে হারেজ জানিয়েছে, চিঠিটি পাওয়ার পর ইতিমধ্যে অনেক স্বাক্ষরকারীর সঙ্গে যোগাযোগ করেছেন বিমান বাহিনীর সিনিয়র কমান্ডাররা এবং বলেছেন যেসব স্বাক্ষরকারী তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করতে রাজি আছেন কেবল তারাই বাহিনীতে থাকবেন। এই হুমকি অবশ্য দৃশ্যত তেমন সফল হয়নি, কারণ মাত্র 25 জন স্বাক্ষরকারী নিজের নাম প্রত্যাহার করতে সম্মত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন করে আরও 8 জন স্বাক্ষর করতে আগ্রহ প্রকাশ করেছেন। স্বাক্ষরকারীদের ভাষ্য, গাজায় সামরিক অভিযান চলছে রাজনৈতিক কারণে, এর সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। এই বক্তব্য অবশ্য ইসরায়েলের বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরও। দীর্ঘদিন ধরে তারা অভিযোগ করে আসছেন যে গাজার সামরিক অভিযানের মূল উদ্দেশ্য ইসরায়েলের নিরাপত্তা নয়, বরং নেতানিয়াহুর নিজের গদির নিরাপত্তা ও স্থায়িত্ব। অভিযানে যেতে আপত্তি করার পর কিছু কর্মকর্তার সাথে বৈঠক করেছেন বিমান বাহিনীর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল তোমের বার। তবে সেই বৈঠকে কোনো সমাধান আসেনি। ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে গাজায় নৃশংসতা চালাতে আপত্তি এই প্রথম নয়, এর আগেও অনেকে গাজায় যুদ্ধ করতে আপত্তি জানিয়েছেন। সর্বশেষ মার্চ মাসের 19 তারিখ বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থার 2 রিজার্ভ অফিসারকে এই কারণে বরখাস্ত করা হয়েছে। তাদের একজন নেতানিয়াহুকে নোংরা বিশ্বাসঘাতক বলে গালিও দিয়েছেন। গাজায় ইসরায়েলি নারকীয়তা থামছেই না। গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর বর্বরতায় নিহত হয়েছে কমপক্ষে 35 ফিলিস্তিনি, আহত হয়েছেন 55 জন। হতাহতদের সবাই সুজাইয়া এলাকার বাসিন্দা। অঞ্চলটিতে ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে 80 জন। বৃহস্পতিবার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানায়। বৃহস্পতিবার থেকে সুজাইয়ায় তীব্র হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয়। আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। এতে বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি স্থাপনা। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের পাশাপাশি উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে একাধিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয়রা। তবে বিশেষায়িত যন্ত্রপাতির অভাবে বিলম্বিত হচ্ছে উদ্ধার কাজ। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই গাজায় তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সবচেয়ে তীব্র হামলাগুলো চালানো হয়েছে দক্ষিণ গাজার রাফার উত্তরাঞ্চলে। উত্তর গাজার বেইত লাহিয়ায়ও বৃষ্টির মতো গোলাবর্ষণ করা হচ্ছে। এদিকে লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দর শহর হুদেইদার আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবারের এই হামলায় নিহত হয়েছেন অন্তত 10 জন। হুথিদের পরিচালিত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি জানিয়েছেন, নিহতদের মধ্যে 4 জন শিশু ও 2 জন নারী আছেন। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি কিংবা ইসরায়েলের সাথে সম্পর্ক জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।
কয়েক মাস এই অবস্থা চলার পর হুথিদের সতর্কবার্তা দিয়ে ইয়েমেনে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তারপর থেকে লোহিত সাগরে চলাচলকারী মার্কিন বাণিজ্যিক জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে হুথিরা। ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করলে এবং আকাশপথে হামলা বন্ধ করলে অস্ত্র সমর্পণের বিষয়ে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় রাজি হিজবুল্লাহ। সশস্ত্র সংগঠনটির সিনিয়র এক নেতা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। হিজবুল্লাহকে নিরস্ত্র করার ক্রমবর্ধমান চাপের মধ্যে এই সংগঠনটির অবস্থানের কথা তিনি জানান। মাত্র 2 বছর আগে হিজবুল্লাহ যখন নিজেদের ক্ষমতার চূড়ায় অবস্থান করছিল, তখন সংগঠনটিকে নিরস্ত্র করা নিয়ে আলোচনার সম্ভাবনাই ছিল অকল্পনীয়। কিন্তু ফিলিস্তিনের গাজা যুদ্ধ ঘিরে বিধ্বংসী এক সংঘাতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে ইসরায়েল রীতিমতো ধসিয়ে দেয়। এতে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নাটকীয় পরিবর্তন আসে। হিজবুল্লাহকে নিরস্ত্র করার এই আলোচনা সেই পরিবর্তনই তুলে ধরেছে। গত জানুয়ারিতে দায়িত্ব নেন যুক্তরাষ্ট্র সমর্থিত লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ওই সময়ে তিনি অস্ত্রের উপর রাষ্ট্রের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। দ্রুততম সময়ের মধ্যেই হিজবুল্লাহর হাতে থাকা অস্ত্রের বিষয়ে সংগঠনটির সঙ্গে আলোচনার ইচ্ছা পোষণ করেন। লেবাননের 3টি রাজনৈতিক সূত্র এমনটি জানিয়েছে। হিজবুল্লাহ 2024 সালের লড়াইয়ে ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় সংগঠনটির শীর্ষ নেতারা এবং হাজারো যোদ্ধা নিহত হয়েছেন। তাদের রকেটের মজুদের বেশিরভাগই ধ্বংস করে দেওয়া হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হলে আরও চাপে পড়ে হিজবুল্লাহ। ইরান থেকে অস্ত্র সরবরাহের পথ বন্ধ হয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লাহর এই নেতা বলেন, জাতীয় প্রতিরক্ষা কৌশলের প্রেক্ষাপটে অস্ত্রের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত সংগঠনটি, তবে বিষয়টি নির্ভর করছে দক্ষিণ লেবাননের 5টি পাহাড়ের চূড়ায় অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের উপর। হিজবুল্লাহর সিনিয়র নেতা বলেন, 5টি অবস্থান থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করলে এবং লেবাননের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করলে নিজেদের অস্ত্রের বিষয়ে আলোচনায় প্রস্তুত হিজবুল্লাহ। অস্ত্রের বিষয়ে আলোচনা নিয়ে হিজবুল্লাহর অবস্থান এর আগে প্রকাশ্যে আসেনি। রাজনৈতিক স্পর্শকাতরতার বিষয় হওয়ায় নাম প্রকাশ করতে চায়নি সূত্রগুলো। এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহর গণমাধ্যম দপ্তর। লেবাননের প্রেসিডেন্টের দপ্তরও এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। ইউক্রেনে রাশিয়ার হয়ে 1.5 শতাধিক চীনা নাগরিক যুদ্ধ করছেন বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। তবে তার দাবি, ইউক্রেনে লড়াইরত চীনা নাগরিকদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার কাছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে 155 জন চীনা নাগরিকের লড়াইয়ের তথ্য রয়েছে এবং প্রকৃত সংখ্যাটি আরও অনেক বেশি হতে পারে। জেলেনস্কি ডশেভে সাংবাদিকদের বলেন, রাশিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চীনা নাগরিকদের নিয়োগ করেছে এবং চীনা কর্মকর্তারা এই প্রচেষ্টা সম্পর্কে অবগত। তিনি আরও বলেন, নিয়োগপ্রাপ্তরা বেইজিং থেকে নির্দেশনা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখার চেষ্টা করছে ইউক্রেন। জেলেনস্কি বলেন, চীনা ইস্যুটি গুরুতর। ইউক্রেনের ভূখণ্ডে ইউক্রেনীয়দের বিরুদ্ধে যুদ্ধরত 155 ব্যক্তি যাদের নাম এবং পাসপোর্টের তথ্য রয়েছে। আমরা বিশ্বাস করি যে তাদের মধ্যে আরও অনেকেই এমন লোক রয়েছেন। এর আগে জেলেনস্কি গত মঙ্গলবার জানান, ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে লড়াইরত 2 চীনা নাগরিককে আটক করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। যুদ্ধে চীনা যোদ্ধাদের সম্পর্কে ইউক্রেনই প্রথম এমন কোনো দাবি করেছে। এরপর বুধবার জেলেনস্কি বলেন, তিনি রাশিয়ার বন্দী ইউক্রেনীয় সৈন্যদের জন্য ওই 2 যুদ্ধবন্দী বিনিময় করতে ইচ্ছুক। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, অনেক চীনা নাগরিক ইউক্রেনে যুদ্ধ করছে এমন ইঙ্গিত একেবারেই ভিত্তিহীন। পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সংলাপ শুরুর উদ্যোগ নিতে দলের সিনিয়র নেতা আজম শাতিকে নির্দেশ দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আইনজীবী ও দলের নেতাদের সঙ্গে আলোচনার সময় তিনি নির্দেশ দেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, সেনাবাহিনীর সঙ্গে আলোচনার বিষয়টি তার মুক্তির জন্য নয়, বরং পাকিস্তানের স্বার্থের জন্য। এ বিষয়ে জ্ঞাত সূত্র জানিয়েছে, ইমরানের সঙ্গে দলের কয়েকজন সিনিয়র নেতা সাক্ষাৎ করতে আসেন। এমন সময় তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে সংলাপের দরজা তিনি কখনো বন্ধ করে দেননি, তবে তিনি স্পষ্ট করে বলেন, তার দল বর্তমান সরকারের সঙ্গে আলোচনা বন্ধ করে দিয়েছে, কারণ বর্তমান সরকার সত্যিকারের কর্তৃপক্ষ নয়। ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পিটিআই এর চেয়ারম্যান গওহর আলী খান, সিনেটর আলী জাফর, আইনজীবী জহির আব্বাস, মুবাশশির আওয়ান ও আলী ইমরান। ওই সাক্ষাতের সময় সিনেটর জাফর সাতির সাম্প্রতিক একটি ভিডিও বিবৃতির বিষয়ে ইমরানের প্রতিক্রিয়া জানতে চান। ওই ভিডিওতে সাতি দাবি করেন, ইমরান খান তাকে সেনাবাহিনীর সঙ্গে আলাপ শুরুর বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। বিষয়টি তিনি গোপন রাখতে বলেছিলেন। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী বরাবরই প্রভাব বিস্তার করে আসছে। অনেকের ধারণা, সেনাবাহিনীর সাথে বনিবনা না হওয়ার কারণেই ইমরান খানকে জেলে থাকতে হচ্ছে। তাকে ক্ষমতাচ্যুতির পেছনেও সেনাবাহিনীর সবুজ সংকেত ছিল বলে মনে করা হয়। 71 বছর বয়সী ইমরান খান 2023 সালের অগস্ট থেকে কারাগারে আছেন। তার বিরুদ্ধে দুর্নীতিসহ অনেকগুলো অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে ইমরান খান বরাবরই বলেছেন, তাকে রাজনীতি থেকে সরিয়ে রাখতেই এসব মামলা দেওয়া হয়েছে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।